ওদের টার্গেট ছিল আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টির অফিস টফিস জ্বালালো, এবং এখন তাদের টার্গেট হচ্ছে বিএনপি, অর্থাৎ গণতান্ত্রিক যে কোনো দলকে তারা ধ্বংস করবে, এটা হচ্ছে তাদের টার্গেট। এবং এই ইসলামী উগ্র গোষ্ঠীরা তারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদেরকে উস্কে দিয়েছে এবং তারা এখন জিয়ার ক্যারেক্টার অ্যাসাসিনেশনে নেমেছে, কিন্তু এটা সফল হবে না। তাদের নিউয়েস্ট যে স্টেপ তা হচ্ছে জিয়াউর রহমান 1100+ সেনা কর্মকর্তা এবং সিপাহীদেরকে উনি ফাঁসি দিয়েছিলেন, এর ভিতরে কর্নেল তাহের ছিল। মানে কর্নেল তাহেরের জন্য তাদের কি প্রেম, বাপরে বাপ। আমরা বাংলাদেশ যেই অবস্থার ভেতর দিয়ে এখন যাচ্ছি, বরঞ্চ আমরা অবাক হচ্ছি যে আর্মি কেন স্ট্রং হচ্ছে না। মনে হচ্ছে যেন আর্মির ভেতরে গণ্ডগোল হচ্ছে, রাইট? এবং গণ্ডগোল হচ্ছে কারণ আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকার উনি এত স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ বলে আমি মনে করছি না। আমি খুব হতাশ হচ্ছে ওনার উপরে। কিন্তু এছাড়াও আর্মির ভেতরে অনেক গণ্ডগোল হচ্ছে, এগুলো আমরা জানি। তাই আর্মিকে আসলে টোটালি ইফেক্টিভ বানানো যাচ্ছে না। জিয়াউর রহমান এই পরিস্থিতিটি হতে দেননি। মূল আলোচনা একটু পরে করি, তবে চলুন কর্নেল তাহেরের বিষয়টা আলোচনা করা দরকার। কর্নেল তাহেরের জন্য এখন জামাতের কি প্রেম, বিশেষ করে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের কি ভালোবাসা উপচে পড়ে। মেজর ডালিম একটা মিথ্যুক, আপাদমস্তক একজন মিথ্যুক। সে মিথ্যা কথা বলে গেছে এবং তার মিথ্যা কথাগুলো আমি অনেকগুলি ভাঙিয়েছি, আরও ভাঙাবো, আরও দু একটা বিষয় বাকি আছে, ভাঙাবো। একেবারে আপাদমস্তক মিথ্যুক, পরিবার থেকে ধিকৃত, পরিবারের সদস্যরা তাকে কেউ পছন্দ করে না। আমি এর আগে আপনাদেরকে বলেছি, কারণ আনফর্চুনেটলি আমি তার পরিবারেরই অংশ। এবং আল্লাহর একটি রহমত ভাই, আমি একাধিক বিয়ে করেছি একাধিকবার, তাই আমি বৈবাহিক সূত্রে আমার পড়াশোনা, যেহেতু অন্তত বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়েছি, দেশে বিদেশে পড়াশোনা করেছি এবং রাজনৈতিকভাবে সচেতন ছিলাম, অনেক বিষয়ে নেতৃত্ব দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজেও পড়েছি, শ্রেষ্ঠ স্কুল কলেজগুলোতে পড়েছি এবং যেহেতু দেশের একটি শীর্ষ পরিবারে জন্মেছিলাম আলহামদুলিল্লাহ, তাই আমি অনেক কিছু জানি এবং পারিবারিক সূত্রে বিভিন্নভাবে কানেক্টেড বাংলাদেশের এই তথাকথিত এলিট সোসাইটির সাথে আমি, বা রুলিং সোসাইটির সাথে আমি কানেক্টেড সামহাও। কর্নেল তাহেরের সাথেও তাই ভাই। আমার একটি দাবি, আমার পারিবারিক যে বন্ধন, এগুলো একটি দাবি যদি কেউ আমি মিথ্যা কথা বলছি প্রমাণ করতে পারেন, তাহলে আর এই বিষয়ে দাবি করব না। আমার একটি দাবি মিথ্যা না। আমি মনে করি আমার পারিবারিক অবস্থানটা এটা আল্লাহর রহমত, একটি আমার জীবনের জন্য একটি অলৌকিক ব্যাপার। কর্নেল তাহেরও আমার আত্মীয়। আমি বলে দিই কীভাবে। কর্নেল তাহেরের মেয়ে হচ্ছে নিতু তাহের, এবং কর্নেল তাহেরের মেয়েকে বিয়ে করেছে আমার স্ত্রীর আপন খালাতো ভাই সুখন। ওই মহল্লার খালাতো ভাই না, মার চাস্তো বোনের ছেলে না, আপন খালাতো ভাই সুখন বিয়ে করেছে কর্নেল তাহেরের মেয়েকে। আমার বউয়ের খালাতো ভাই, এর বউ হচ্ছে কর্নেল তাহেরের মেয়ে। তাহলে আমার বউয়ের খালাতো ভাইয়ের শ্বশুর কর্নেল তাহের, এবং তারা খুব কাজিনরা খুব ক্লোজলি কানেক্টেড। সুতরাং পারিবারিক সূত্রে সে আমার আত্মীয়। অনেক কিছু জানি, কিন্তু আমি ভাই সত্য কথা যেটা বলা সেটা বলবো। কর্নেল তাহেরকে রেসপেক্ট করি আমাদের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং ওনার স্বাধীনতা যুদ্ধে ওনার ত্যাগের তুলনা হয় না। কিন্তু কর্নেল তাহের স্বাধীনতার যুদ্ধের পরপর দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছিলেন। আমি অসংখ্য জাসদ কর্মীদের সঙ্গে কথা বলেছি, যারা অনেকে আমার বাসায় আসেন রেগুলার। রক্ষী বাহিনীর প্রাক্তন সদস্যদের সাথেও কথা বলেছি। আমার সাথে অনেকেই একটু বয়স্ক মানুষ দেখেছেন, তাদের ভিতরে একজন রক্ষী বাহিনী ছিলেন। আরেকদিন না হয় বলবো রক্ষী বাহিনীর সম্পর্কে। সুতরাং আমি ওনাদের মুখ থেকে শুনেছি, ওনারা সবাই রিগ্রেট করেন যে ওনারা এই সকল কাজ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের পরপর বঙ্গবন্ধুর উপরে প্রেশার আসে বামপন্থীদের কাছ থেকে, এবং তারা ওই বাংলাদেশে কমিউনিজম সোশ্যালিজম এস্টাবলিশ করতে চেয়েছিল, বিশেষ করে কমিউনিস্ট মুভমেন্ট, বামপন্থী মুভমেন্ট করতে চেয়েছিলেন, যেটা বঙ্গবন্ধু গ্রহণ করেননি, গ্রহণ করা উচিত ছিল না। বঙ্গবন্ধু তাই কমিউনিস্টদেরকে দূরে রেখেছিলেন।
ছাত্রলীগ দুভাগে ভাগ হয়ে গেছিল। আপনারা সবাই সিরাজুল আলম খান দাদা ভাইয়ের কথা জানেন, শেখ মুনির কথা জানেন, আরও অন্যান্য নেতাদের কথা জানেন। কর্নেল তাহের এই জাসদে যোগ দিয়েছিলেন এবং উনি গণবাহিনী করেছিলেন। গণবাহিনী কি? গণবাহিনী হচ্ছে জাসদের, সংক্ষেপে বলতে গেলে জাসদের আর্মড উইং। তারা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস শুরু করেছিল। জায়গায় জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে তারা খুন করা শুরু করেছিল, ছাত্রলীগের কর্মীদেরকে তারা খুন করা শুরু করেছিল, অনেক কৃষক সাধারণ মানুষদেরকে তারা খুন করা শুরু করেছিল। এই কর্নেল তাহেরের গণবাহিনী। আমার কথা যদি মিথ্যা যান, আলাপ করে দেখেন, যারা জীবিত আছে নাকি আলাপ করেন যান। এবং গণবাহিনী ছাড়াও সে জড়িত ছিল বিপ্লবী সৈনিক সংস্থার সাথে। বিপ্লবী সৈনিক সংস্থা এক্সিস্টিং আর্মি অফিসার এবং রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে মিলে এটা একটা সংগঠন করেছিলেন, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, দেশের সেনাবাহিনীর ভিতরে ইন্টারফিয়ার করার জন্য। আপনি ভাবেন হিজবুত তাহরির কী করছে এখন? হিজবুত তাহরির অনেক এক্সিস্টিং আর্মি অফিসার বাংলাদেশের এবং অনেক সেনা কর্মকর্তা ছাড়াও পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসনে শিক্ষক সহ পেনেট্রেট করেছে। এখন হিজবুত তাহরিরকে আপনি বুঝতে পারছেন না। আমরা বুঝি, আমরা যারা এই বিষয়ে পড়াশোনা করি, গবেষণা করি, বাট অসাধারণ মানুষ অনেকে বুঝে না। তাই কর্নেল তাহেরের অ্যাক্টিভিটিস ধরা যাচ্ছিল না। কর্নেল তাহের কিন্তু, ওনাকে কিন্তু রিটায়ার করে দেওয়া হয়েছিল, কিন্তু কর্নেল তাহের রিটায়ারমেন্টে গিয়েও এইসব কাজ করছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে বিশেষ করে 3 থেকে 3, 4, 5 এই সময়গুলোতে কু হয় এবং সেই কুয়ের নেতৃত্ব দিয়েছিল খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ এর আগে জিয়াউর রহমানকে বলেছিলেন যে আপনি এই কুটা নেতৃত্ব দেন। জিয়াউর রহমান রাজি হননি এবং খালেদ মোশাররফ মুস্তাককে অ্যারেস্ট করেছিল। এছাড়া জিয়াকেও সে হাউস অ্যারেস্ট করে। কর্নেল তাহের এই লোকটি সে আপনার ওই খন্দকার মুস্তাকের ওথ সেরেমনিতে উপস্থিত ছিল এবং কর্নেল তাহের তার এই গণবাহিনী এরা এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, বিশেষ করে এর ভিতরে ইনু ছিল, আসম আব্দুর রব ছিল, যে তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা। বঙ্গবন্ধুকে শান্তি দেয়নি, ওই 3.5 বছর তারা শান্তি দেয়নি। অনেকে বলতে পারেন বাকশাল করেছিল, কি করে রক্ষী বাহিনী কী করেছিল, কী হয়েছিল। হ্যাঁ, রক্ষী বাহিনী ভারতের একটা প্রভাব ছিল, ইটস ট্রু। বাংলাদেশ সেনাবাহিনী তখন এতটা শক্তিশালী ছিল না, কিন্তু কর্নেল তাহেররা, বামপন্থীরা, আসম আব্দুর রব, ইনু, তারা বঙ্গবন্ধুকে শান্তি দেয়নি। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 17ই মার্চ 1974 সাল। 17ই মার্চ 1974 কি ঘটেছিল? 17ই মার্চ 1974 সালে এই ইনু, রব, ওরা হোম মিনিস্টার মনসুর আলী বাড়ি আক্রমণ করে তাণ্ডব ঘটিয়েছিল। তাণ্ডব, আগুন টাগুন লাগিয়ে দিয়েছিল এবং তখন রক্ষী বাহিনী দিয়ে তাদেরকে ট্যাকল করার জন্য গুলি চালানো হয়। সেটা রমনা ম্যাসাকার নামে পরিচিত। ইনুর শরীরে কিন্তু এখনো গুলির দাগ আছে, ওই যে হাসানুল্লাহ ইনু শরীরে কিন্তু এখনো গুলির দাগ আছে। তাদের টার্গেট ছিল আলটিমেটলি বঙ্গবন্ধুকে হত্যা করা। কর্নেল তাহের বলেছিলেন যে বঙ্গবন্ধু হত্যার পরে ভালো কাজ করেছে, বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ফেলে দাও। কারণ তাদের এজেন্ডা দেশপ্রেম ছিল না, বাকশাল টাকশালও মূল না। তাদের মূল টার্গেট ছিল দেশে কমিউনিস্ট শাসন কায়েম করা। বাই কমিউনিস্ট শাসন বা সোশ্যালিস্ট রেভলিউশন রাষ্ট্রের মতো, এটা তো আমাদের বাংলাদেশের মানুষ মেনে নিত না। বাংলাদেশের মানুষ যে 4টা প্রিন্সিপাল ছিল, এর ভিতরে ওয়ান অফ দ্য সোশ্যালিজম ছিল, কিন্তু গণতন্ত্রও ছিল। কিন্তু কর্নেল তাহেররা চেয়েছিল বামপন্থী শাসন কায়েম করতে। এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিত না। আজকে যে জামাত এত তাহেরের প্রতি এত পীড়িত দেখায়, তাহেরের প্রতি পীড়িত দেখানোর আগে বলা উচিত যে তাহের কি কমিউনিস্ট ছিল না? তাহের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে সাথে সে কি সাধারণ ইয়াং ছেলেদেরকে কমিউনিস্ট বই, ম্যানিফেস্টো এবং কমিউনিস্ট বইগুলোকে পড়তে উদ্বুদ্ধ করতো না? কি করতো না? যারা তারা যারা পড়াশোনা করে তারাই বলবে। তাহলে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা তাহেরকে ভালোবাসার কোনো কারণ নাই। যারা ইসলামিক বিপ্লবের কথা বলে বা এই মৌলবাদীরা, এরাও কোনো তাহেরকে ভালোবাসার কোনো কারণ নাই, বিকজ হি ওয়াজ এ কমিউনিস্ট ম্যান।
তাহলে ক্যাপিটালিস্ট তাকে ভালোবাসার কথা না। তাহলে এখন হঠাৎ করে এত পীড়িত দেখে কেন কর্নেল তাহেরের প্রতি? জিয়াউর রহমান স্ট্রিক্ট হয়েছিলেন এবং কর্নেল তাহের যে সকল হত্যাকাণ্ড করেছিল তার কি বিচার হওয়া দরকার ছিল না? এখন অনেকে বলে কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করেছিল। ইটস রং। কর্নেল তাহের ওই 7ই নভেম্বর জিয়াকে মুক্ত করার জন্য গিয়েছিলেন, কিন্তু প্ল্যানটা ছিল ডালিমের এবং ডালিমের দোসরদের, রাশেদদের। কেন? এই রশিদরা চেয়েছিল জিয়াউর রহমানকে মুক্ত করতে, কারণ তাদের একটা স্কেপগোট দরকার ছিল। জিয়াউর রহমান দিয়ে স্কেপগোট হবে, তারা ক্ষমা আদায় করে নিবে, একটা লিগ্যাল ফ্রেম নিয়ে আসবে দেশে। কিন্তু আলটিমেটলি জিয়া তাদেরকে মাফ করে দিলেও বা ইন্ডিমিনিটি দিয়ে তাদেরকে দেশে বাইরে পার করে দিলেও কোনোদিন পুনর্বাসিত করেনি, কারণ জিয়া রহমান বঙ্গবন্ধুকে জাতিপিতা মনে করতেন। এটা অসংখ্য বিএনপি সিনিয়র নেতারা আপনাকে বলবে। জিয়া রহমান কোনোদিন বঙ্গবন্ধুকে অসম্মান করেননি, কোনোদিনও করেননি। তাই জিয়া রহমান তাদেরকে সায় দেয়নি বলে আজকে এই বেজর ডালিম টালিম ওরা ফাল পারে, মিথ্যা কথা বলে জিয়া রহমান সমাজ। তাদের মেইন ক্ষোভটা আসলে জিয়া। ব্যাপারটা বুঝেছেন? কারণ তারা ফয়দা চেয়েছিল রাজনীতি, এটা পায়নি তারা, মিথ্যাবাদীর দল। তাই কর্নেল তাহেরের প্রতি এত পীড়িত দেখেন না। কর্নেল তাহের যে সকল হত্যাকাণ্ড করেছিল, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করেছিল, গণবাহিনী গঠন করেছিল, সেনাবাহিনীতে না থেকেও বিপ্লবী সেনা সংস্থা করেছিল, সৈনিক সংস্থা, এটা করে আর্মির ভিতরে কেয়াস লাগিয়েছিল। তা আর্মির ভিতরে যারা কিনা ওর প্রতি অ্যালিজেন্স দেখিয়েছিল এবং অন্যান্য সম্ভাব্য কুর প্রতি অ্যালিজেন্স দেখিয়েছিল, এদেরকে সোজা করার জন্য, যেখানে ইন্ডিয়া বমিং করছিল বর্ডারে, ওদিকে আবার কাদের সিদ্দিকও বর্ডারে বমিং করা শুরু করে দিয়েছিল। দেশ দেখবে না, দেশের বাইরে দেখবে না, দেশের ভেতরে অরাজকতা দেখবে। একে নিয়ন্ত্রণ করার জন্য, আর্মিটাকে অন্তত শক্ত করার জন্য জিয়া রহমান স্ট্রিক্ট ভূমিকা পালন করেছিলেন। এবং যারা সাবভার্সিভ অ্যাক্টিভিটিসে জড়িত ছিল বা যারা এই সকল সেনা সংঘমঙ্গ এগুলিতে জড়িত ছিল বা অন্যান্য পাল্টা কু করার পরিকল্পনায় ছিল, এদেরকে ফাঁসি দিয়ে জিয়া রহমান দেশকে উদ্ধার করেছিলেন। বিরাট কাজ করেছিলেন, বিরাট কাজ করেছিলেন। আর্মিকে একদম শক্ত বানিয়ে ফেলেছিলেন। কারণ বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী, উনি এত স্ট্রিক্ট হতে পারেননি যেটা জিয়া পেরেছিলেন। জিয়া আর্মি অফিসার, অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে সুপার, হোয়াট এভার হি ডিড গ্রেট, স্যালুট জিয়া। এবং বঙ্গবন্ধুর প্রেমীরা ইসলামী বিশ্বাস করলে, ক্যাপিটালিস্ট হলে কোনো অবস্থাতে কর্নেল তাহেরকে ভালোবাসার কিছু নাই। সুতরাং কর্নেল তাহেরকে দিয়া জামাতিরা এবং হিজবুত্তিরা যেন কোনো রকম সিম্পিতি আদায় করার চেষ্টা না করে এবং জিয়াকে দোষ না দেয় আর্মিদেরকে কেন হত্যা করেছে। ভালো করেছিল। এরকম স্ট্রিক্ট ওয়াকার হতে পারছে না বলেই দেশে অরাজকতা চলছে। ভেবে দেখুন।